নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি অবরুদ্ধ নিশীথ, লেখনীতে রয়েছেন তেজস্বিতা মুর্তজা। পর্ব ৫৭। পর্বটিতে সহিংসতা রয়েছে। রাত ৯টার দিকে ঘুম ছাড়ল জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিন একটি বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে। রসুন, পেঁয়াজ, কাটাকোটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। বন্ধু ঘরে ঢুকলো, বাচ্চাদের পানি খাইয়েছে, টুকটাক শুকনো খাবারও দিয়েছে। কিন্তু কিভাবে ওদের বের করা যায়? চতুর দ্রব্যের মতো দুই ভাইয়ের চোখ, তা ফাঁকি দেওয়ার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ির কাঁটা রাত 10টার দিকে। জয় বরাবরের মতো উপর হয়ে শুয়েছিল, হাতে মোটা চুরুট, ধোয়ার দুর্গন্ধে ঘরযুক্ত। জয় জিজ্ঞাসা করলো, দুধে কি মাল মিশিয়েছিলে ঘরওয়ালি? মাথা ঝিরঝির করতেছে এখনো। ক্লোজেপাম ড্রাগস অল্প মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কর্মকৃত্য যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল রয়েছে, তবু তারা পরস্পরের বিপরীতে, রক্তপিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রকৃতিদের মতো জোরে করে হেসে উঠল জয়। দুশ্মনী হতো ऐसी। তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না, যেখানে সব বুঝে শুনে। বলতে পারেন এটার একটা অনস্বীকার্য অতিমাত্রার ঝানু আপনি, অথচ এইসব ধারণার বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেলেছেন। সেক্ষেত্রে এখানেও আমি জানি, আপনি জানেন, আপনিও জানেন, তা আমিও জানি, সেটা আমরা দুজনেই জানি। আমি আপনি সেটাও জানি। কথা কার মতো জানি বলতে? কার মতো? জয় চুপ থেকে বলল। বড় ঘরে ছিলে কতক্ষণ? দরকার যতক্ষণ। আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। জর্ণকণ্ঠে জয় গান ধরল। সোহাকে দিলাম বেড়া ঘরের চারপাশে, মায়ায় লাগাইলাম তারা বিন্দার বাতাসে গো, বিন্দারও বাতাসে। সাধেরও পীড়িতের ঘর হয় না যে নড়বড়, তার ধরছে রাখলাম একটু ঢাল। ও মন ওরে সুখের রব চিরকাল, ও মন ওরে সুখের রব চিরকাল। গতকাল 1টার দিকে হামজা জয় বের হলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়। লোকজন না থাকলে বের হওয়াই ভালো, নয়তো ঘিরে ধরে সবাই। জয় চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে একটা ছোট্ট হিম ফ্ল্যাক্স বের করে দুটো চুমুক দিল। জয় বলল, কি ব্যাপার ভাউ মাল খাচ্ছেন কেন? রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না। আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না, অভ্যাসের খেলাপ হবে। তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে, ভেতরে আমি যাব। তুই বাইরে থাকবি? জয় ঘাড় নাড়ল। খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে না, ওই একটা মালের হাতে দেহ ছাড়বো কেন? জয়ের কথায় হামজা হেসে ফেলল, কোমরে একটা লাথি মারল, তাতে পা ফসকায় জয়। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, তুলল না জয়কে, বলল, ওঠ, উঠে দাঁড়া। এভাবেই গড়েছে হামজা জয়কে। পড়ে গেলে টেনে তোলেনি কখনো, ছেড়ে দিয়েছে। এরপর বলেছে, নিজ শক্তিতে উঠে দাঁড়া। দাঁড়া তো জয়, কাম অন, গেট আপ, বি স্ট্রং ইন ইউর উইন স্ট্রেংথ। উই অনলি নিড উইর ফ্লেক্স, ফাকিং নো ইয়ার এলস, ইভেন ইনক্লুজেড মি। জয় রক্তাক্ত হাঁটু নিয়েই যে দিয়ে দাঁত খিচিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, বারবার পড়ে যেত। তবু শেষ অবধি হামজা হাত বাড়ায়নি কখনো। জয় যখন নিজেই উঠে দাঁড়িয়েছে তখন জাপটে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করলো, অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয়। এক ঝাটকাতে সোজা হয়ে দাঁড়ালো জয়, মেরুদণ্ড সোজা করে। পরে লাইট কোথাও কোথাও নষ্ট, সেসব জায়গায় অন্ধকারের ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোট পাকিয়েছে। জয়কে অন্ধকার দেখেও চিনতে ভুল হয় না ওদের। পিছু নিল, ঠিক যেন সৈন্যবাহিনীর দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে চলেছে। হামজা জিজ্ঞাসা করলো, মাঝের বডিটা কোথায় ফেলেছিস? পুরনো গোবরস্থানের ধারে, পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চেয়ে রইল। অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না যে মাঝের ওপরে পৌঁছে গেছে? হামজার মুঠোতে পেঁচানো গামছার দিকে জয় মুখে জড়াতে হতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবু খবর পাবে না। বডি পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরু মোড়ে ওই পলাশের হাতের গোডাউনে হয়েছে, খোঁজও করছে না।
কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সে নিখোঁজ হয়ে যাবে। ভাও, তোমার একটু দুঃখিত হওয়া উচিত। হাজার হোক চাচা শ্বশুর, হামজা দুঃখিত গলায় বলল। দুঃখিত আমি? খুব দুঃখিত, নিজের হাতে খাতির করতে পারছি না। এর চেয়ে বড় দুঃখ কী হতে পারে? হাজার হোক চাচা শ্বশুর, ওনার ভাইয়ের মেয়ে আমার বউ, আমার হাতে ওনার রক্ত লাগবে, এটা অর্ধম হয়ে যাব না? অর্ধম আমার স্বভাবে নেই। আমারও। জয়ের কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্টহাসিতে ফেটে উঠল। উন্মাদের মতো হাসছে দুজন। গায়ে কাটা দেয় সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতিত মতো হাসির ঝঞ্ঝনে আওয়াজে। ভৌতিক লাগলো শুনতে। মাঝের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার পাশটাই হামজা শ্বশুর বাড়ি। ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল। জয় লুঙ্কিতে কাছা মেরে প্রাচীর টপকালো। হামজা পেছনের আশপাশ দেখে বাড়ির সামনে রাস্তায় দাঁড়ালো। মাঝারের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে। টের পেল না হামজা। দূরে পোল থেকে সামান্য আলো আসছে। সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করলো। চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য। বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ নেই। জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানলার কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল। ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল, তবু বকবক করতে করতে বেরিয়ে এলেন। জয় তখন বাড়ির পেছনের দিকে জানলায় ঢিল মারল। ঝন্টু সাহেব সেদিকে গেল। ঝন্টু সাহেব সেদিকে গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বাসায় ঢুকে সোফাতে বসে আরাম করে। দোতলার সিঁড়ি পেঁচানো এই ঘর। ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন, কাউকে না পেয়ে। জয়কে দেখেই পা ফসকে পড়ে যাওয়ার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। জয় হাসল। আরে কাকা, আস্তে ধীরে আসেন, এই বয়সে দৌড়ঝাঁপ খারাপ। ঝন্টু ঢোক গিল। জয়, তুমি এত রাত্রিরে? কি ব্যাপার, কি হয়েছে? রাতে ঘুম হয় না কাকা, রোডে রোডে ঘুরি। আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আত্মীয় মানুষ আপনি, না দেখা করে গেলে রাগটাগ করবেন, মনে কষ্ট পাবেন। বসেন, এক কথা কই। জয় আলো জ্বালিয়েনি। আধো অন্ধকারের বাসার ঘরটা দু চোখে লাল ওনার। দেখে বোঝা যাচ্ছিল মাথার টাল খাচ্ছে, তবু বসলেন। জয় সোফার ওপর থেকে ল্যাপটপ টেবিল থেকে ঘুরিয়ে দিয়ে বলল, আনলক করেন কাকা, মুভি টুভি দেখি দুই চাচা ভাতিজা মিলে বসে বসে। ভালো আইডিয়া না কাকা? ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু। ভয়ে ওনার দম বন্ধ হয়ে আসছিল। জয় একটা পেন ড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে। এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসলো জয়। তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে, ঠিক যেন ছোট্ট শিশুরা সুন্দর নতুন খেলা পেলে উচ্ছ্বসিত হয় তেমন। ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয়ের মারার জোশটা পায় না। ঝন্টু সাহেব ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের, সেইটুকু চোখ বুজে প্রশস্ত হেসে শোষণ করলো নিজের মাঝে সে। স্ক্রিনে ভিডিও চালু হয়েছে। মাটির উপরে একটা ইটের খণ্ড পড়েছিল। জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবলে ফেললো সেটার ওপর, যেমন বাস্কেটে বল ঢোকার প্লেটটা। মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের। নির্জন একটা গোঙানি জঙ্গলি আওয়াজ। দিনেও বোধ হয় লোকরা যায় না সেখানে। মাঝারে রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আটকে ধরল। মারিস না আমায়, আমি কিছু করি নাই। পলাশ করেছে যা করেছে, আমি কিছু করি নাই। দরদর করে রক্ত পড়ছে মুখ দিয়ে। জয় আরাম করে বসলো সামনে মাঝারের। মুচকি এসে নরম করে বলল, ধুর, করলেই বাকি, দোষের তো কিছু নাই। ওভাবে বলছিস কেন পাগল, স্বাভাবিক হ। মাঝারের বিস্মিত চোখে চেয়ে রইল। জয় কাঁধ চাপড়ে জিজ্ঞাসা করলো, পলাশ কোথায় রে? আমি জানি না জয়, বিশ্বাস কর। করলাম, তবু আবার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, করি। পলাশ কোথায় রে মাঝার? শান্ত শীতল মহান মাননীয় জয়ের মুখে একটু রাগ নেই ওখানে, আর না উগ্রতা। মুচকি হাসছে ঠোঁট দুটো, চোখে কি যেন। মাঝারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে, সেটা খাবার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে, জয়ের মুখভঙ্গিটা ওই রকমই। বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। বলল, তাহলে ছেড়ে দিবি আমায়? হ্যাঁ, ওর খোঁজ দেন, মুক্ত করে দেব। মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বলল কোনো মতো। ভিডিও এই পর্যায়ে হাত তালি দিয়ে উঠল। চমৎকার ভিডিওগ্রাফি না কাকা, কবিরের করা। ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান, ওর এক বোতল ব্র্যান্ডি পাওয়া উচিত আমার কাছ থেকে। আপনার ভালো লেগেছে কাকা ভিডিওটা? হে হে হে, বাচ্চাদের মতো গা দুলিয়ে হাততালি দিয়ে উঠল জয়। ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে আছে জয়ের পা দুটো চেপে ধরে। জয় তাড়া দিল, ধ্যাত, মনোযোগ দেন কাকা ভিডিওতে। আপনার জন্য আবার
পেছাতে হবে ভিডিও। ঝুট্টু সাহেব তাকাতে পারছিল না যে এটা এক জ্যান্ত রক্ত খোকা পিচাসের সামনে দেখতে বাবাদের মতো ভালো করছিল জয়। জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখটা ঘুরিয়ে রাখলো, চোখ যাতে বুঝতে না পারে, তাই চোখ দুটোর পাতা টেনে আঙুল চেপে ধরে রাখলো। কবির ক্যামেরাটা কোথাও রেখে মাঝারকে টান করে শুয়ে দু হাত পা চেপে ধরে আছি। জয় মাঝারের দুই হাতের ওপর দুপা প্রসারি করে চেপে দাঁড়িয়েছিল, এবার এক হাতে ছেড়ে বসলো। পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গুছিয়ে সেমি গালটা বোধহয় ফেরে গেল মাঝারের। এরপর খ্যাচ করে একটা শব্দ, বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেছে, অথচ কোনো আওয়াজ হলো না। বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা উপশিরার সাথে ঝুলছিল। জয় পা দিয়ে চেপে ধরে হ্যাচকা একটা টান মারল, ছিঁড়ে এলো হাতটা। বাঁধের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ভেজাচ্ছিল। মাঝারের চোখে যেন রক্ত ছিটে গেছে, মৃত্যুসম যন্ত্রণা, অথচ চিৎকার করার উপায় নেই। জয় সামান্য হাসল। ক্ষমা করিস মাঝার, তোরকে কথা দিয়েছি তো, নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে। তোকে কথা দিয়েছি, মুক্ত করে দেব, কথা রাখছি। একটা কাঁচের শিশির মুখ খুলতে খুলতে আপন মনে বিড়বিড় করলো, জীবনে মেলা পাপ করছি, কিন্তু রেপ করি নাই। কারোটা বিশেষটা করাটাও বিষয় না, কিন্তু আমার প্যানিক আছে, তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে। মামাকে মুরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে, আমি কিছু মনে করিনি, কিন্তু বলিও নি এর বদলে ওদের। বলবো কেন? মামা তো আসলে কাজটা ভালো করছিল না, খারাপ কাজ ওইটা, তাই না বল? মাঝারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের উপর একটু একটু করে রসে রসে ঢাললো। রয়েস হয়ে আগুনের ফোঁটায় পলিথিন যেমন জ্বলছে গলে টপ টপ করে পড়ে, ঠিক তেমনই মাঝারের বিশেষ মাংসপিণ্ডগুলো গলে গলে পড়ে গেল। আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকম কোনো কেমিক্যাল হবে হয়তো। এবং এরপর জয় খুব যত্ন সহকারে পা দুটো কাটল মাঝারের, খুব দক্ষ সহকারে কষাইয়ের মতো। কবিরের বমি পেয়ে যাচ্ছিল, পেটের পাক গুলিয়ে আসছিল, কেমন মাথা ঝিরঝির করছে এই অবস্থায়। সে কখনো মর্গে মৃতদেহ কাটা দেখেনি, আজ জীবিত দেহের বিচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। মাঝারের দেহটা ততক্ষণ হয়ে রয়েছে, রাত 3টা পেরিয়ে গেছে। মাথাটা কেটে নিয়ে দেহটা একটা দূরে পুকুরে ফেলে এসে বস্তায় করে ভরে নিল জয়। আশেপাশে মুখ ছোট্ট হয়ে এসেছিল জয়, শুধু মনে হচ্ছিল মাঝার বোধহয় সুখে মরে গেছে, খুব তাড়াতাড়ি যেন। রাগ হচ্ছিল এখন জয়ের, তবু আর কি করার, মানুষের জীবন একটাই, আর তো সম্ভব না মাঝারকে আবার তুলে মারা। যত সম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চলল। ভিডিও শেষ। ঝন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে ওনার। জয় পেন ড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর হাসলো। ভালো লাগছে না কাকা? স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। ঝন্টুকে সাহেবকে মারতে খুব একটা খাটুনি করলো না জয়। কেউ নেমে আসলো না এতক্ষণেও, বাসার লোক থাকে না। মাঝারের মা শ্বাসকষ্টের রোগী, ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন, আর কেউ নেই বাসায়। জয় সোফায় কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে করে গলাটা কাটলো। ওভাবেই তরুর গলা কাটা হয়েছিল। জয়ের ধারণা কাজটা তরুর বেহুরসির সময় করা হয়েছে, খুব নিখুঁত সরল রেখার কাটা হয়েছিল, একটু এদিক থেকে ওদিক হয়েছিল না। জয়ের চেষ্টা করলো পলাশকে ফলো করতে, কিন্তু হলো না। ছোট্ট সাহেব খুব ছটফট করছিলেন, একে বেঁধে রেখে গেল। কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণের ব্লেড বেশি কেটে গিয়ে ভেতরে শ্বাসনালী অবধি কেটে ফেললো। জয় বেরিয়ে এলো আস্তে করে, তখনও গলা কাটা মুরগির মতো হাত পা আঁচড়াচ্ছিলেন ঝন্টু সাহেব। রুহু বের হতে একটু সময় লাগবে, দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি ছটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায়। জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যতা দেখার, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। বাড়ির পেছনে প্রাচীর টপকে বেরিয়ে এলো। লুঙ্গিতে চিনচিনে রক্তের ছিটে লেগে এসেছে। লুঙ্গিটা ফের কাছা মেরে গলায় জড়ায়ে গামছাটা দিয়ে লুঙ্গির মতো বাঁধল কোমরে। সাবধানতার মার নেই, পলাশ জেলাতেই আছে, ওকে কোনোভাবে পুলিশের হাতে দেওয়া যাবে না। পুলিশের কাছে অর্ডার আছে, পলাশকে পাওয়া মাত্র ক্রস ফায়ারে দেবে। তাহলে দেওয়া যায় না। জয়ের একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে বেরিয়ে যেতে হবে। রাত 1:30টার দিকে অন্তু ঘরে এলো। জয় উপর হয়ে শুয়ে আছে, ফিরে তাকালো না। খাটের বেড
হেডবোর্ডের ওপর রাখা মদের বোতলের নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারের টান দিল। দরজা আটকানোর শব্দও ফিরে তাকালো না। অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসল জয়ের পাশে। কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল, মায়ায় মানুষ ফাঁকি দিয়ে খুব ভেতরে পড়ে জয়ামির। জয় তাকালো। লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি, সে চিত হয়ে পাশে ফিরল। অন্তু বলল, আমার বাপটাও তরুর মতো ফাঁকিবাজ ছিল জানেন। সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে এসে ওসব ফাঁকিবাজেরা। আব্বু আমায় কতদিন অন্তু বলে রাখে না। অন্তু একদৃষ্টে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল। জয় উঠে হেডবোর্ডে বালিশটি গিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল। অন্তু বলল, অথচ তার অর্ধেক জীবন আর তার নিজের ছেলে নিয়েছে, বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি। জয় হাসলো। নো, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। তুমি আমার নাম নিতে ভুলে গেছো, ভাগে আমিও আছি। স্মাল হাসলো অন্তু। ওহ, তাই নাকি? জি জি ম্যাডাম। আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন? চিরকালই করি। লম্বা টান দিল। দোহায় ভরে উঠল নাক মুখ। সে তো ভাব হিসেবে, তাতে এক ফোঁটাও আফসোস থাকে না, থাকে ভনিতা। জয় হাসলো। যথাযথই বলেছেন উকিল ম্যাডাম। অন্তুর গলাটা অদ্ভুত জীর্ণ হলো। চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বলল, ফিরে আসুন। ঠাঁই নেই। ঠাঁই দরকার আপনার? দরকার। ঠাঁই থাকলে খারাপ হবেন না? আমি বলেছি তোমায়, আমার খারাপ হওয়ার কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। তাহলে ঠাঁইয়ের কথা বলছেন কেন? জয় দুষ্টু রসিকতায় হাসলো। তবু তা স্লান। আচ্ছা, ঠাই তুমি হয়ে যাও। অন্তু বিদ্রুপের হাসি হাসলো। আমি নিজেই তো এক নড়বড় এক খুঁটি। আপনাকে সামলাতে গিয়ে বড়জোর উপরে যাব, আর তারপর আপনাকে নিয়েই পড়ব। তুমি আমার ওপর আর আমি তোমার ওপর ভর করলে তো দুজনেই দাঁড়িয়ে থাকতে পারি, কি বলো? চোখ মারল জয়। অন্তু সামান্য চোখ বুঝে দীর্ঘচিত্রে মাথা নাড়ে। পারি না। জয় অন্তুর দিকে তাকিয়ে থেকে পুতুলটা তুলে নিল। অন্তু তা কেড়ে নিল। খবরদার, আজ নয়, একটু গিলতে দাও। অন্তু বলল, আজ অত নয়, আমি কথা বলছি। সেই জন্যই একটু দাও, অল্প খাবো। সেই জন্যই? তুমি আমার সাথে কথা বলো না সচরাচর, মানে আমার অভ্যাস নেই। আজ বলছো, অস্বাভাবিক লাগছে। একটু খেতে দাও আজ। অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল। কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায়। জয় চোখ বুজে তা অনুভব করে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। উফ, সেটা কাঁচ ভাঙার আওয়াজটা এত সুন্দর হয় কেন? এত ভাল লাগে। ফাকিং লাভ দিস। অন্তু তাচ্ছিল্য করে হাসে। হৃদয় ভাঙার আওয়াজও এর চেয়েও বেশি ভালো লাগে আপনার। আর জানেন, অধিকাংশ সময় হৃদয়কে কাছের সাথে তুলনা করা হয়। জয় কথা বলল না। মাঝখানে কেমন ভদ্রলোকের মতো আচরণ করে, শুদ্ধ বাংলায় কথা বলে, মিষ্টি হাসি, নরম আচরণ। অন্তু যেন আনমনা স্বরে বলল, আমি তো একসময় বেশ আদর্শবাদী ছিলাম। জয় আর চোখে চোখ তুলল। ছিলাম নাকি? ছিলে তো। ও হ্যাঁ, ছিলাম বোধহয়। সেসব সেই কবেকার কথা, ভুলেই গেছি। অন্তু হাসলো অল্প একটু অদ্ভুত স্বরে। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত, মানে অন্য কোনোভাবে হয়ে যেত, আপনি যেমনই ছিলেন, আমি হয়তো মাফ করে দিতাম। তারপর নিজের আদর্শ নিয়ে আপনাকে হয়তো ভালো জয়ামির করে তুলতাম। খুব সিমেট্রিক চিন্তাভাবনা, তাই না? হেসে মাথা নাড়ল জয়। খুব সিনেম্যাটিক। অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো। জয় বলল, এরপর? অন্তু হেসে মাথা নাড়ায়। অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর, শাস্তি না দিয়ে কখনোই মরেও শান্তি পাবো না। আফসোস। ইস, যদি এমনটা না হতো। জয় দুধারে মাথা নাড়ল। পারতো না ঝড়ওয়ালি? পারতে না? পারতাম না। পারতে না? অন্তু চুপচাপ তাকিয়ে রইল। জয় কিচ্ছু বলবে? এই লোক নিজের ব্যাপারে একটা কথা বললে যা ফুটেজ খায়, অনেক সময় নিতে হয়। চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয়। তবে সামান্য বলে, আর মাঝে মধ্যে একটা শব্দ উচ্চারণ করে চোখের পলকে প্রসঙ্গ বদলানো যা চমকপ্রদ দক্ষতা তার। জয় সিগারেট শেষ করলো, একটু সোজা হয়ে বসলো। এরপর বলল, কুমোর কারা বলো তো? যারা মাটির জিনিস তৈরি করে, বানায়। ব্রিলিয়েন্ট। ওরা একদম ভালো কারিগরি। জানো ওরা মাটির জিনিসপত্র কীভাবে বানায়? ও তো চুপ রইল। জয় বলল, প্রথমে কাঁচা মাটি মাখানো হয়,
কাঁচা নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেওয়া হয়, তাতে পারে একটা ফুলদানি, থালা, বাটি অথবা রেড রুম, অনেক কিছুই। এরপর শুকনো হয় সেগুলোকে। ওখানে শেষ ঠিক কি বলো ছিল তো? কেমন করে যেন হাসলো জয়। মাগার এখানেই শেষ না। এরপর যে শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়, কাঁচা মাটির তৈরি সেই জিনিসগুলোকে আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয়। যখন তুমি বড় জোর এগুলোকে আছড়ে ভেঙে ফেলতে পারবে, এতে আর হাজার মাটি পানিতে ঝালো, মাখাও, কাঁচা মাটিতে পরিণত করো, কিন্তু হবে না ঘরবালি। যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিতে নতুন জিনিস বানাতে পারো। কিন্তু ভ্রূণঠায় ভ্রু সংকুচিত কুচকে ফেলল। জয় হাসল। আমি যখন কাঁচামাটি ছিলাম, বালক জয়ামির ছিলাম, নরম ভীতু এক ছোট্ট ছেলে। তখন আমাকে গড়া হয়েছে এই জয়ামিরের আকৃতিতে। এরপর আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমি বছরের পর বছর পড়েছি। এরপরই শক্ত কঠিন লাল মাটির জয়ামির তৈরি হয়েছি, যাকে তুমি বড়জোর আঘাত করে টুকরো টুকরো করে আবারও টুকরো দুটোকে পরিণত করতে পারো। কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয়ামিরে কনভার্ট হব না, যাকে তুমি ইচ্ছা মতো শেপ দিয়ে সাজাতে পারো। অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল। জয়ের ঠোঁটের সামান্য হাসি। সিগারেট ধরলো আরাম করে। খোলা পকেটে সেই সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধোয়া ছাড়লো। এরপর চট করে অন্তুর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। কোটা তখনও ভীষণ গরম তার। পর্বটি শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই বলবেন। কিন্তু এই পর্বতে আমি একটা কথাই বলতে চাইছি, জয়ামিরকে আমার যতদূর মনে হয় জয়ামির খারাপ ছিল না, তাকে খারাপ করা হয়েছে। কি করেছে সেটা এখনও জানিনি, যদিও গল্পের এখনও অনেকটাই বাকি রয়েছে। গল্পটা শেষ হয়তো জানতে পারবো জয়ামিরকে খারাপ করার পেছনে ঠিক কী রয়েছে। কিন্তু এখন অবধি যতটা পড়েছি, যতটা জয়ামির নিজের সম্পর্কে বলেছে, ততটুকু থেকে এতটাই বোঝা যায় যে জয়ামির খারাপ ছিল না, খারাপ করা হয়েছে তাকে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন।